আজকে রাত্রে আমি লিটারালি পারতেছি না। এক্সাম গুলো দেওয়া দরকার। এক্সাম গুলো তো দিতেছি এই সব দিন। তাইলে ঠিক আছে, শুধু তাহলে আমি দেখো পিছনে কিছু করলাম লাইভ অন করলাম, অন করলাম লাইভ। হুম আবার তিন সমস্যা দেখাচ্ছে ভাইয়া। You do not have permission to conduct this live. ঠিক খুদা কি হবে তুমি হেডফোন দিয়ে চেক করবে না? হুম, শুরু হয়ে গেছে। সাউন্ড ঠিক আছে? শুরু করলাম। আচ্ছা, কথা শোনা যাচ্ছে কিনা বা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা একটু জানাবা। শুরু করলাম। সাউন্ড ঠিক আছে? আসছে, শুরু হয়েছে। আমার কাছে নোটিফিকেশন আসছে। আচ্ছা, শেয়ারটা দিয়েছি। হ্যাঁ, শেয়ার দিস, কপি করা আছে ইয়াটা। কথা ঠিক আছে তো? ওয়াও, কথা শুরু করি। কথা শোনা যাচ্ছে? সাউন্ড ক্লিয়ার? প্লে হয়েছে তোমার? শোনা যাচ্ছে না? আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি তানভীর আঞ্জুম, তোমাদের সাথে জীবন ও জীবিকার বোর্ড টিচার হিসেবে আছি। আমাদের সাথে সানজিদা ঐশী আপু আছে তোমাদের অনস্ক্রিন টিচার হিসেবে। আজকে তোমাদের নবম শ্রেণীর একাডেমিক কোর্সের প্রথম জীবন ও জীবিকা ক্লাস। তো ক্লাসটা শুরু করার আগে আমরা এই সাবজেক্টটা নিয়ে একটু বলে নিই। এটা খুব বর্তমান সময়ের খুবই আলোচিত একটা বিষয় হচ্ছে যে আমরা কি জীবন ও জীবিকাতে শুধু রান্না বান্না করছি। কারণ আজকে অবশ্যই তোমাদের হচ্ছে রান্না বান্নার কোনো টাস্ক দিব না, আমরা দেখবো আসলে এই বইটার মধ্যে কি আছে। তোমাদের এই বইটা আসলে এমন 9-এ তো আগে এই সাবজেক্টটা ছিল না, 6-7 থেকে এই সাবজেক্টটা শুরু হয়েছে। তো তোমাদের মনে হতে পারে যে কোথা থেকে হয়তো উড়ে এসে জুড়ে বসছে সাবজেক্টটা, কিন্তু ব্যাপারটা একেবারেই উড়ে এসে জুড়ে বসে নাই। তোমাদের বিগত যে কারিকুলাম ছিল, এটার তোমার হচ্ছে অর্থনীতি, হিসাব বিজ্ঞান, ব্যবসা উদ্যোগ, ফিনান্স ও ব্যাংকিং, এই সাবজেক্ট গুলোর সমন্বয়ে মূলত এই বইটা তৈরি হয়েছে। তোমাদের এই সাবজেক্ট গুলার বিভিন্ন বই থেকে
ছোট ছোট টপিক অ্যাড করা হয়েছে, এগুলোর ধারণা দেওয়া হয়েছে। তো তোমাদের অবশ্যই সেই টপিক গুলো সম্পর্কে ডিটেলসে ধারণা রাখতে হবে। আর যারা অবশ্যই তোমরা হচ্ছে আর্টস বা কমার্স নিতে আগ্রহী ইন্টারে উঠে, তাদের এই সাবজেক্টটা ভালোভাবে পড়তে হবে। এছাড়াও তোমাদের হচ্ছে জীবন ও জীবিকার সাথে কি আমরা আমাদের সবসময় আসলে জীবিকার জন্য তো আমাদের জীবনটা আসলে জীবিকা নির্বাহ করতে হবে। তো এটার জন্য আমাদের বাস্তব জীবনের জন্য এই সাবজেক্টটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা অনেক কিছু জানতে পারবো এটা সম্পর্কে। তো আমরা তাহলে আজকে ক্লাসটা শুরু করি। তোমাদের হচ্ছে আজকে প্রথম অধ্যায় পড়ানো হবে। প্রথম চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের আর্থিক ভাবনা। তো আজকে আর্থিক ভাবনা থেকে আমরা যে টপিক গুলো পড়াবো সেটা একটু দেখে নিই। পারিবারিক আয় ও ব্যয় সম্পর্কে ধারণা। মূলত তোমাদের আমরা যেই পরিবারে থাকি, পরিবারে অনেক আয় থাকবে বা ব্যয় থাকবে, এগুলোর যে যাবতীয় যে বিষয়গুলো এগুলো নিয়ে আলোচনা করা হবে। আয়ের যথাযথ ব্যবহার সম্পর্কে ধারণা, সঞ্চয় কি, উপযোগ কি, বিনিয়োগ কি, এছাড়া পরিবারের সদস্যদের দক্ষতা সম্পর্কে ধারণা। অবশ্যই আমরা ক্লাসটা করতে করতে বাকি এই টপিক গুলো সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা পেয়ে যাব। তাহলে আমরা ক্লাসটা শুরু করি। আচ্ছা, প্রথমে যে টপিকটা আসছে আয় ও ব্যয় সম্পর্কে ধারণা। প্রথমে যদি একটু বলে নিই, আয় জিনিসটা কি। আমরা হচ্ছে তোমাদের বইয়ে প্রথমে একটা ছবি দেওয়া আছে না, যে একটা পরিবার দেখাচ্ছে। তো পরিবার মূলত পরিবারে বাস করতে গেলে কি আমাদের হচ্ছে বিভিন্ন দিকে খরচ আছে, আমাদের বেঁচে থাকার জন্য অনেক রকমের খরচ আছে। তো সেই খরচগুলো আসলে আমরা কিভাবে করতে পারি, সেটা হচ্ছে জন্য তো অবশ্যই আমাদের আয় করতে হবে। তো এই আয়টা তোমরা কিভাবে করতে পারো বা পরিবারে আয়ের উৎসগুলো কি কি, এটা সম্পর্কে আমরা একটা ধারণা পাবো। আয় জিনিসটা সাধারণত আমরা যদি বইয়ের ভাষায় বলতে চাই, তাহলে তোমার হবে হচ্ছে যে আয় হলো অর্থ বা সমান মূল্যের কিছু, যা একজন ব্যক্তি কোনো ব্যবসার মাধ্যমে বা কোনো একটা চাকরির মাধ্যমে তোমরা হচ্ছে যে একটা হচ্ছে বিনিয়োগ প্রদানের মাধ্যমে যে পরিষেবাটা পাও, সেটা হচ্ছে আয়। তাহলে আয়টা হতে পারে, তুমি যদি ব্যবসা করো তাহলে ব্যবসা থেকে তোমার অবশ্যই একটা মুনাফা আসবে, লাভ আসবে, সেটা তোমার একটা আয় হতে পারে। এছাড়া আমাদের পরিবারে যারা চাকরিজীবী আছেন, আমাদের বাবা, ভাই, বোন, যারা আছেন না কেন, তো তারা যে এই যে জব করে মাস শেষে যে একটা ইনকাম করে, সেটা আয়। এছাড়া যারা ব্যবসা করে, অনেকেই তো ব্যবসায়ী, তাই না? সবাই তো জব করে না। তো যারা ব্যবসা করে সেখান থেকেও আয় আসতে পারে। এছাড়া যদি আমরা কৃষকের কথা চিন্তা করি, কৃষকের জন্য সে হচ্ছে জমিতে ফসল ফলায়। ফসল ফলানোর পরে হচ্ছে সে হচ্ছে তোমার সেখান থেকে সে আয় করে, তাহলে তার জন্য কিন্তু সেটা আয়। তাহলে এক একজনের ক্ষেত্রে এক একজনের আয়ের উৎসটা কিন্তু ডিফারেন্ট। তাহলে এই আয় থেকে আমাদের ব্যয়টা আসবে। তাহলে পরিবারে কিন্তু অনেক রকমের আয় থাকতে পারে, তাই না? এখন আমরা যদি নর্মালি চিন্তা করি, তাহলে কি গ্রামের তুলনায় শহরে একটু খরচটা বেশি। তোমার শহরে জীবনযাত্রার মানটা একটু উন্নত, তাহলে অবশ্যই আমাদের একটু খরচটাও বেশি হবে। তুমি যদি একটু মফস্বল এলাকার দিকে চিন্তা করো, তাহলে সেখানে যে বাসা ভাড়া অবশ্যই শহরে কিন্তু সেরকম হবে না। শহরের মধ্যেও তুমি যদি একটু পার্থক্য করতে যাও, তাহলে শহরে কিন্তু তুমি যদি ঢাকা শহরের কথাই বলো, ঢাকা শহরে কিন্তু প্রত্যেক এলাকায় সেম লিভিং কস্ট হবে না। তোমার এক একটা জায়গার বেসিসে খরচটা ভিন্ন হবে। তাহলে আমরা সেটা কিভাবে ডিফারেন্ট নির্ধারিত করব? অবশ্যই যার যার আয় অনুযায়ী। হুট করে দেখবা গ্রাম থেকে যদি কেউ শহরে আসে, তাহলে কিন্তু সে আমরা বাসা খুঁজি, তাই না? কিন্তু বাসা কি বিষয়টা এমন যে আমরা একেবারেই বাসা পাচ্ছি না দেখে বাসা নিই না। আমরা অনেক সময় বলি যে বাসা খোঁজা একটা ঝামেলা, বাসা খুঁজতে হবে। তাহলে আমরা কি করি, যে আমাদের যে আয় এটার সাথে সামঞ্জস্য রেখে আমরা একটা বাসা ভাড়া খুঁজি, যাতে আমরা মাস শেষে আমাদের ইনকাম দিয়ে ব্যালেন্স করে চলতে পারি বা আমাদের ব্যয়টা নির্বাহ করতে পারি। তাহলে এটা হচ্ছে তোমাদের আয় ব্যয় সম্পর্কে একটা ধারণা। আবার দেখা যায় ছোট পরিবার বা বড় পরিবার আছে, যেই পরিবারে তোমার হচ্ছে সদস্য সংখ্যা বেশি, সেই পরিবারে ব্যয় বেশি। হয়তোবা সেই পরিবারে ইনকামের সোর্স, যারা হচ্ছে ইনকাম করেন সেই সংখ্যাটাও বেশি। আবার আরেকটা জিনিস আছে, বয়স হয়ে গেলে তোমার হচ্ছে ছোট বাচ্চা আর বয়স্কদের ক্ষেত্রে খরচটা একটু বেশি হয়, তাই না? বয়স্ক মানুষের ক্ষেত্রে দেখা যায় একটা বয়স পর কোনো অসুখ থাকতে পারে বা তার একটা নিয়মিত চেক আপের প্রয়োজন হয়। তাহলে তার হেলথের জন্য একটা খরচ থাকে। সেখানে এখানে বলা হয় যে যেসব পরিবারে বাচ্চা বা শিশুর সংখ্যা বেশি অথবা বয়স্কর সংখ্যা বেশি, সেই পরিবারে তোমার হচ্ছে খরচটা একটু তুলনামূলক বেশি হয়। তাহলে একটা পরিবারে আয় ও ব্যয় সম্পর্কে আমরা একটু ধারণা নিলাম, যে আয় আমাদের কিভাবে আসতে পারে বা আমরা কিভাবে ব্যয় করব।
এরপরে তোমাদের দেখো নেক্সট স্লাইডটা আছে হচ্ছে আমরা কেন ব্যয় করি। তো আমরা প্রশ্ন আসতে পারে না আমরা কেন আসলে ব্যয় করব। তো ব্যয় করার মূলত আমাদের ব্যয়ের কি কি উৎস সেটা একটা দেখি। আমাদের হচ্ছে তোমার স্বাস্থ্যর ক্ষেত্রে ব্যয় করতে হয়, এছাড়া শিক্ষার ক্ষেত্রে ব্যয় করতে হয়, লিভিং কস্ট থাকে আমাদের বসবাসের জন্য ব্যয় করতে হয়। তো প্রথমে যদি আমরা স্বাস্থ্য, এটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। শুধু যে অসুস্থ হলেই আমরা স্বাস্থ্য সেবা নিই ব্যাপারটা কিন্তু এমন না। আমাদের নিয়মিত চেক আপের প্রয়োজন হয়, বা আমাদের সুস্থ থাকার জন্য তোমার হচ্ছে খাবারের প্রয়োজন হয়। তাহলে এই খাবারের জন্য ফুড কস্টও একটা আছে। তাহলে ব্যয়ের ক্ষেত্রে তোমার যদি স্বাস্থ্যের কথা চিন্তা করি, তাহলে ছোট বয়স থেকে বয়স্ক যে কোনো মানুষের ব্যয় করতে হয়। এবং এইটা ব্যয়, হেলথ কস্টটা এমন একটা বিষয় যেটা আসলে নির্ধারিত না। আমরা ধরো পড়াশোনার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তুমি একটা স্কুলে ভর্তি হলা, তুমি হচ্ছে স্কুলে পড়াশোনা করলা, তোমার বই খাতা কলম পেন্সিল তুমি কিনলা, বা তুমি হচ্ছে এছাড়া আদার্স টিউশনে খরচ করতে পারো, সেটা কিন্তু একটা নির্দিষ্ট থাকে, বা তোমার একটা ধারণা থাকে যে তোমার হচ্ছে বইটা কিনলে হয়তো এই বছরের জন্য কিনবা, তারপর হচ্ছে তোমার খাতা কলম লাগবে, এটার খরচটা মোটামুটি নির্দিষ্ট করে বলা যায়। কিন্তু হেলথ কস্ট এমন একটা কস্ট, এটা কিন্তু আমরা নির্দিষ্ট করে বলতে পারি না। তোমার হুট করে কোনো একটা অসুখ হয়ে গেলে সেক্ষেত্রে অনেক বড় একটা কিন্তু খরচ চলে আসে। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের সঞ্চয়ের একটা বিষয় আছে, এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। তাহলে হেলথ কস্ট আমাদের নির্ধারিত থাকে না। এছাড়া আদার্স কস্ট যদি বলতে পারি, বর্তমানে কি আমরা নেট ইউজ করি, এখনো তোমরা নেট ইউজ করে ক্লাস দেখছো লাইভে, কত সুযোগ সুবিধা অনেক হয়ে গেছে আমাদের। যে আগে কি হতো যে গ্রামে পরিমাণে আমার সেইখানেই ক্লাস করতে হবে, শহরে আমরা হয়তো মনে চিন্তা থাকে অনেকে যে শহরের ছেলেমেয়েরা কিভাবে পড়াশোনা করছে, আবার শহরের ছেলেমেয়েদের হয়তো চিন্তা থাকে ওই স্কুলের ছেলেমেয়েরা বেশি ভালো পড়াশোনা করছে, অথবা এই স্কুলের ছেলেমেয়েরা ভালো পড়াশোনা করছে। এখন আমাদের একটা ওপেন প্ল্যাটফর্ম হওয়াতে এটার কিন্তু একটা সুবিধাও আছে। তাহলে এই যে আমরা নেট ইউজ করছি, নেটের মাধ্যমে আমরা এই সুবিধাগুলো নিচ্ছি, এটার কি কস্ট দিতে হয় না? অবশ্যই আমাদের ইন্টারনেট বিল দিতে হয়। তারপর হচ্ছে ফোনে কথা বললে সেটা টেলিফোন বিল থাকবে, তোমার ইন্টারনেট বিল থাকবে। এরপরে তোমার হচ্ছে প্রতিনিয়ত আমাদের কি, আমরা যে বাসায় থাকি সেই বাসা ভাড়া লাগে, পানি বিল লাগে, গ্যাস বিল লাগে, বিদ্যুৎ বিল লাগে। এই বিলগুলো কি আমাদের প্রতিনিয়ত বহন করতে হয়, মাস শেষে একটা ইনকাম দিতে হয়। তাহলে কি এগুলো আমাদের ব্যয়ের অন্তর্ভুক্ত। তাহলে এই কারণগুলোর জন্য আমরা ব্যয় করি। এরপরে প্রথমে যেটা বললাম সেটা হচ্ছে আমাদের বসবাসের জন্য। তাহলে বসবাসের জন্য আমরা যদি বলি যে আমার নিজস্ব বাড়ি আছে, তাহলে আমার তো মাসিক ভাড়া দিতে হয় না সেক্ষেত্রে। তাহলে এখানে এখন বাড়িটা যে করেছো, বাড়িটাও তো করতে তোমার একটা খরচ আছে না একটা ওইটা বাড়ির ক্ষেত্রে কি হয় যে একটা সময়ে, একটা নির্দিষ্ট সময়ে তোমাকে অনেক বেশি খরচ করতে হয়। এরপরে তুমি হচ্ছে তোমার এই বাড়িটা নির্মাণ করো, বাড়ি নির্মাণের ক্ষেত্রে খরচ আছে, কিন্তু বাড়ি নির্মাণের পরেও কিন্তু তোমার গ্যাস বিল, কারেন্ট বিল, বিদ্যুৎ বিল, এই বিলগুলো দিতে হয়। তাহলে আমরা কেন ব্যয় করি? এই যে হেলথ কস্ট, এই বিভিন্ন খরচ মেটানোর জন্য ব্যয় করি। এবার এই যে প্রত্যেকটা জিনিস, এগুলাকে আমরা দ্রব্য বা সেবা হিসেবে আখ্যায়িত করতে পারি। তো এই যে প্রত্যেকটা জিনিস, এগুলা যে আমাদের এই যে অভাবটা মেটায়, এই প্রত্যেকটা জিনিস তো আমাদের অভাব থাকে তাই না? এই অভাবটা মেটায়, এই ব্যাপারটাকে বলা হয় হচ্ছে উপযোগ। তোমাদের বইয়ে উপযোগ টার্মটা ইউজ করা আছে, কিন্তু উপযোগ সম্পর্কে ডিটেলসে বলা নাই। উপযোগটা মূলত তোমরা বলতে পারো অর্থনৈতিক একটা টার্ম। তোমরা হচ্ছে, আমরা যদি একটু নেক্সট স্লাইডে যাই, তাহলে আমরা উপযোগ সম্পর্কে জানবো। উপযোগ যদি বইয়ের ভাষায় বলি, তাহলে হচ্ছে যে একজন ব্যক্তি তার অসীম অভাব পূরণের জন্য গুরুত্ব অনুসারে দ্রব্য ভোগ বা সেবা ব্যবহার করে। তো এই যে দ্রব্য বা সেবার মধ্যে হচ্ছে মানুষের অভাব পূরণের যে ক্ষমতা, সেটাই হচ্ছে উপযোগ। এখন আমরা যে ব্যয় করি, বলা হয় যে আমরা ব্যয় করি, আমাদের ব্যয়ের উদ্দেশ্যটা থাকে হচ্ছে উপযোগ সর্বোচ্চ করা। উপযোগের তোমার ইংলিশ টার্মটা হচ্ছে ইউটিলিটি। এটা হচ্ছে তোমার অর্থনীতির একটা টার্ম,
যেটা হচ্ছে তোমরা ইন্টারে যদি আর্টস নাও বা অর্থনীতি বিষয়ে যদি আরো বেশি জানতে চাও, তাহলে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। উপযোগ উপযোগ নিয়ে তোমার বিস্তারিত আলোচনা আছে। আমরা এখন উপযোগ সম্পর্কে একটা বেসিক ধারণা নিই। সেটা হচ্ছে এই যে তোমার প্রত্যেকটা দ্রব্য বা সেবার মধ্যে তোমার অভাবটা পূরণ করার একটা ক্ষমতা আছে, তাই না? এই ক্ষমতাটাই মূলত উপযোগ। এখন বিষয়টা হচ্ছে, তুমি উপযোগটাকে সাধারণত বলা হয় মানসিক একটা ধারণা বা মনস্তাত্ত্বিক একটা ব্যাপার। কারণ হচ্ছে তুমি যদি বলো যে তুমি ধরো একটা আম কিনলা, আম কিনে যদি খাও, তাহলে এই যে তুমি মানুষকে বলতে পারবা যে আমার আম খেয়ে খুব ভালো লাগছে, মিষ্টি লাগছে বা টক লাগছে, এই ব্যাপারটা তুমি শুধু বোঝাতে পারবা, তাই না? তো এই যে আমটা খেয়ে তোমার যে একটা তৃপ্তি মিটলো বা তুমি যেই অনুভূতিটা পেলা, এটাই মূলত উপযোগ। এটা একটা মনস্তাত্ত্বিক ধারণা। তাহলে অবশ্যই তোমার উদ্দেশ্য কি থাকবে, যে তুমি যদি পাকা আম খাও, তাহলে তাহলে তোমার উদ্দেশ্য থাকবে যাতে একদম বাজারে কি আমরা বেছে বেছে আম নিই না, যাতে আমটা পাকা হয়, সুন্দর হয়, পোকা যাতে না থাকে। তাহলে এই যে তুমি এই জিনিসগুলো বাছাই করো, এটার মানেই হচ্ছে তুমি তোমার উপযোগটাকে সর্বোচ্চ করার চেষ্টা করছো। অর্থাৎ আমরা যে ব্যয়গুলা করি, সেইটার আমাদের মূল উদ্দেশ্য থাকে উপযোগ সর্বোচ্চ করা। তাহলে একই সেম জিনিস আমরা যদি লিভিং কস্টের ক্ষেত্রে চিন্তা করি, আমরা তো একটু আগে বললাম, তাই না? আমাদের আয় অনুযায়ী হচ্ছে আমরা বাসা নির্ধারিত করব। কিন্তু তারপরেও অনেক সময় ধরো তোমার বাজেট থাকলো লিভিং কস্টের জন্য, তুমি হচ্ছে 20,000 টাকা দিয়ে বাসা ভাড়া নিতে চাও। কারণ 20,000 টাকা দিয়ে ভাড়া তুমি অনেক জায়গায় পাবা, ঢাকা শহরে পাবা, ঢাকার বাইরেও পাবা, ঢাকার বাইরে আরো বেশি অ্যাভেলেবেল পাবা। কিন্তু এরপরেও তুমি কি দেখো, যখন তুমি দেখো যে 20,000 টাকার মধ্যে তুমি বাসা পেয়ে গেছো, তখন তুমি কি করো, দেখো যে বাসাটা একটু খোলামেলা আছে কিনা, এরপর দেখো জানালা আছে কিনা। এরপর জানালা পাওয়ার পর তুমি হয়তো দেখো যে জানালাটা কোন সাইডে, তাই না? যে দক্ষিণ দিকে জানালাটা হলে ভালো হয়। আস্তে আস্তে আমাদের চাহিদাটা কি বাড়তে থাকে। অর্থাৎ আমাদের উপযোগটা সর্বোচ্চ করাই আমাদের সবসময় উদ্দেশ্য থাকে। আমরা সবসময় চাই আমাদের উপযোগটা যাতে সর্বোচ্চ হয়। আর এটাই মূলত আমাদের ব্যয়ের প্রধান উদ্দেশ্য। তাহলে ইউটিলিটি সম্পর্কে জানলাম, সেটা হচ্ছে উপযোগ। তোমাদের বড় ক্লাসে অবশ্যই ইংলিশ কিছু টার্মগুলো জানা প্রয়োজন। উপযোগের ইংলিশটা হচ্ছে ইউটিলিটি। এখন উপযোগ একটা পর্যায়ে প্রশ্ন আসতে পারে না যে উপযোগটা তো আমরা সর্বোচ্চ করি, এটার কি কোনো নেগেটিভ বা শূন্য কোনো বিষয় আছে কিনা। বিষয়টা হচ্ছে কোনো একটা পর্যায়ে যে উপযোগটা শূন্য হয়ে যায়। ইউটিলিটি তোমার কোন পর্যায়ে শূন্য হয়ে যায়, সেটা হচ্ছে ধরো তুমি বাজারে আম কিনতে গেলা, তুমি আজকে আম কিনলা 3 কেজি বা 4 কেজি, তুমি 2-3 দিন ধরে আমটা খেলা, এরপরে নেক্সট দিন যাবা। তো প্রতিদিন তুমি যখন আম খেতে থাকবা, একটা পর্যায়ে যেয়ে কিন্তু তোমার আমের প্রতি কিছুটা হলেও বিতৃষ্ণা জন্মাবে, যে না আজকে আম খেতে ইচ্ছা করছে না। বা তোমার হয়তো ইচ্ছা করছে, একটা হচ্ছে যে না আমার আজকে আম খুব বেশি খেতে ইচ্ছা করছে, আম আমি আজকে খাবোই। কিন্তু তোমার 1 সপ্তাহ টানা আম খাওয়ার পর তোমার মনে হতে পারে আচ্ছা ঠিক আছে আজকে আম না হলেও চলবে। তো সেক্ষেত্রে তুমি কি করবা, বাজারে যে যদি দেখো তোমার আমের দামটা বেশি, সেক্ষেত্রে কিন্তু তুমি বলবা যে আচ্ছা থাক, কিনবো না। কিন্তু যখন প্রথম এই যে এখন আমের সিজন আস্তে আস্তে শুরু হচ্ছে, এখন কি আমরা কাঁচা আমের দাম অনেক বেশি না, কিছুদিন পর কাঁচা আমের দাম কিন্তু অনেক কমে যাবে। তাহলে সেটা কেন হয়, আমাদের হচ্ছে তোমার আমাদের অনেক বেশি সাপ্লাই থাকে আমের। কিন্তু শুধু কি তাই, একটা পর্যায়ে মানুষ খেতে খেতে মনে হয় যে আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে এখন কিছুদিন আম খাওয়া থেকে বিরতি দিতে পারি, বা না কিনলেও চলে আমাদের। তাহলে সেক্ষেত্রে কি তোমার না কিনলেও চলে, এটার প্রভাব অবশ্যই বাজারে পড়বে। তাহলে এই যখন তুমি একটা পর্যায়ে বিরক্ত হয়ে তোমার আম খাওয়াটা কমাই দিবা, সেক্ষেত্রে তোমার উপযোগটা শূন্য হয়ে যাবে। জিনিসটা যদি তুমি এভাবে চিন্তা করো, যে তুমি বাজারে পরপর 4 দিন আম কিনতে গেলা, প্রথম দিন তুমি যেই দামে বা যেই আগ্রহ নিয়ে আমটা কিনবা, অবশ্যই চতুর্থ দিন তুমি সেম আগ্রহ নিয়ে বা সেম দামে আমটা কিনতে চাইবা না। তাহলে ওই চতুর্থ দিনের দিন, তোমার ফোর্থ ডেতে তোমার ইউটিলিটি শূন্য হয়ে যাবে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের উপযোগ সম্পর্কে ধারণা। উপযোগ তোমাদের আপাতত এই বেসিক ধারণাটা সম্পর্কে জানলেই হবে, উপযোগ নিয়ে তোমাদের এতটুকুই। এরপরে আমাদের নেক্সট স্লাইডে কি আছে, সেটা হচ্ছে পারিবারিক আয়। তাহলে এই যে আমরা পারিবারিক আয় সম্পর্কে এতক্ষণ আলোচনা করলাম, তাহলে আমরা পারিবারিক আয়ের যে উৎসগুলা থাকে সেটা সম্পর্কে একটু জানি। এখন মূলত এখানে দেওয়া আছে তোমাদের চাকরিজীবীদের বেতন, প্রথমে যেটা যেটা বললাম ওই রকমই আছে, যে ব্যবসায়ের মুনাফা, বাড়ি দোকান। তো এক একজনের ক্ষেত্রে কি
পারিবারিক আয়ের উৎসটা ডিফারেন্ট। তাহলে তোমার চাকরিজীবী সাধারণত আমরা কি বলি যে মা বাবা ইনকাম করে, তাই না? কিন্তু এখন তোমরা যারা নবম শ্রেণীতে আছো তাদের যারা হচ্ছে যৌথ ফ্যামিলিতে থাকো তাদেরকে অনেকে হচ্ছে দাদা বা চাচা মামা এরাও আছে, তাই না? তাহলে কি তোমার পরিবারের জন্য কিন্তু তারাও তোমার আয়ের উৎস। তাহলে পারিবারিক চাকরিজীবীদের বেতন বলতে তোমার বাবা হতে পারে, তোমার মা, ভাই, সবাই তোমার এই চাকরিজীবী হিসেবে চাকরি করে তারা ইনকাম করতে পারে। আর যেই পরিবারে ধরো হ্যাঁ তারা ব্যবসা করে, তাহলে ব্যবসার ক্ষেত্রে তোমাদের ব্যবসা শেষে যেই মুনাফা বা লাভ আসে এটা হচ্ছে তোমার পরিবারের উদ্দেশ্য। ব্যবসা বিভিন্ন ধরনের হতে পারে, তোমাদের হচ্ছে মুদি দোকান থাকতে পারে, তোমার হচ্ছে চালের দোকান থাকতে পারে, বা সবজি ক্ষেত থাকতে পারে। সেটা থেকে তুমি ব্যবসা করে কি তোমার পরিবারের জন্য আয় করো, তোমার জন্য কিন্তু ওইটাই ইনকাম। এরপর কি বাড়ি দোকান বা জমির ভাড়া থেকে আয়, এটা মূলত বোঝাচ্ছে তোমাদের হচ্ছে যে নিজস্ব বাড়ি আছে, তাহলে তারা কি সবাই পুরা, যদি তোমার যদি একটা পুরো বিল্ডিং থাকে বা বড় একটা বাসা থাকে, হয়তো পুরোটা তোমার লাগে না, তুমি সেক্ষেত্রে ভাড়া দাও। তো ভাড়াটা তো অবশ্যই মাসিক তোমার একটা ইনকাম আসে, তাহলে ওইটাও তোমার কি পারিবারিক আয়ের একটা উৎস হতে পারে। তুমি হচ্ছে একটা তোমার ফাঁকা জায়গা আছে, জমি আছে, সেখানে তুমি দোকান করে ভাড়া দিলা। তোমার পরিবারে হতেই পারে যে তোমার পরিবারে হচ্ছে ওই দোকানটা দেখাশোনা করার কেউ নাই, তুমি হচ্ছে দোকানটা নিজে না চালায় ভাড়া দিলা, তাহলে সেই ভাড়া থেকেও কিন্তু তোমার প্রতিনিয়ত একটা আয় আসছে, সেটাও তোমার কিন্তু পারিবারিক আয়ের একটা উৎস। এরপর কৃষকের কৃষি জমির ফসল থেকে আয়, শ্রমিকের দৈনিক মজুরি। শ্রমিক বলতে যারা মূলত এই যে দিন আনে দিন খায়, প্রতিনিয়ত যারা হচ্ছে কাজ করে, সেটা হচ্ছে তোমার ইটে কাজ করে, বা এই যে বাড়ি নির্মাণের কনস্ট্রাকশনের ক্ষেত্রে যারা কাজ করে, এই ধরনের যারা, বা তোমার ধরো আমরা ফার্নিচারের দোকানে কি অনেক ফার্নিচার হতে পারে, বা কাপড়ের দোকানে কি অনেক এমপ্লয়ি থাকে, তাই না? তো তাদেরও হচ্ছে একটা মজুরি থাকে। এই দৈনিক মজুরিও হচ্ছে কি এটা যার যার ক্ষেত্রে তাদের আয় হতে পারে। তাহলে এগুলো মূলত আমাদের পারিবারিক আয়ের উৎস। এরপরে আমরা দেখব প্রত্যক্ষ পরোক্ষ আয়। তো পারিবারিক আয়ের উৎসের ক্ষেত্রে পারিবারিক আয় বলতে গেলে একটা কথা চলে আসে, সেটা হচ্ছে প্রত্যক্ষ আয় ও পরোক্ষ আয়। তাহলে প্রত্যক্ষ আর পরোক্ষ বলতে কি বুঝি? আমরা সাধারণত প্রত্যক্ষ আর পরোক্ষটা যদি বলি, কোনো একটা জিনিস তুমি যদি ডিরেক্ট উপভোগ করতে পারো বা দেখতে পারো, যে জিনিসটা তুমি সরাসরি কানেক্ট করতে পারছো, সেটাকে প্রত্যক্ষ বলে। কোনো একটা কিছুর মাধ্যমে যদি কোনো কাজ হয়, সেটাকে আমরা পরোক্ষ বলি। আয়ের ক্ষেত্রেও ব্যাপারটা এরকম। আয়ের ক্ষেত্রে যদি এমন বলি, যারা চাকরি করে, ব্যবসা করে, এই ধরনের ক্ষেত্রে তোমার আয়টা হচ্ছে প্রত্যক্ষ আয়, কারণ এখান থেকে তোমার সরাসরি পরিবারের ইনকাম আসে। আর পরোক্ষ আয় ব্যাপারটা দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে প্রতিনিয়ত ইনকাম আসে না তোমার, সেটার ক্ষেত্রে আছে কি এখানে বলা আছে যে নিজেদের কাপড় নিজে সেলাই করা, বিনামূল্যে চিকিৎসা সেবা বা শিক্ষাবৃত্তি। তো নিজেদের কাপড় নিজে সেলাই করলে এখান থেকে তো তুমি আয় করতে পারছো না, তাই না? কিন্তু প্রতিনিয়ত তুমি যখন যেই কাপড় কেনো, তোমার এখান থেকে আমাদের বর্তমানে কিন্তু কাপড়ের মজুরি অনেক, তাই না? তো এখান থেকে তুমি যদি নিজে আয় করো, সেই টাকাটা তোমার বাঁচছে। তাহলে টাকাটা বাঁচা মানে কি? তোমার হচ্ছে এই প্রত্যক্ষ তোমার যে আয়, সেখান থেকে ওই টাকাটা তোমার আর লাগলো না। তুমি প্রতি মাসে বা 5-6 মাস হিসাব করো, যে 6 মাসে বা বছরে তোমার কাপড় সেলাই বাবদ ধরো তোমার 5-10 হাজার টাকা খরচ হয়। এখন তোমার এই যে কাপড় সেলাইয়ের যে 10,000 টাকা বছরে তোমার ইয়ারলি হিসাব করো, সেই টাকাটা তুমি যদি নিজে সেলাই করো, তাহলে সেই টাকাটা কিন্তু তোমার লাগছে না। তাহলে কি এই যে তোমার প্রত্যক্ষ আয়, এটা থেকে কিন্তু তোমার 10,000 টাকা বেঁচে গেল, তাই না? এখান থেকে তোমার মাইনাস হয়ে গেল। তাহলে এইটাকে বলে হচ্ছে পরোক্ষ আয়। এটা তুমি পরোক্ষভাবে, তুমি ডিরেক্ট হয়তো ইনকাম করছো না, কিন্তু তুমি ইনডিরেক্টলি তোমার আয়ে হচ্ছে সাহায্য করছো। এছাড়া শিক্ষাবৃত্তি হতে পারে, যারা অনেক ভালো স্টুডেন্ট আছে সেক্ষেত্রে কি অনেকে হচ্ছে শিক্ষাবৃত্তি পায়। তোমাদের হচ্ছে উপবৃত্তি, যেটা আমরা খুব ভালোভাবে জানি। তো তাদের ক্ষেত্রে কি পড়াশোনার খরচ অনেকের ক্ষেত্রে একেবারেই নাই করে দেওয়া হয়, যে তারা হচ্ছে ফ্রিতে পড়তে পারবে। আবার হয়তো তাদেরকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়, যে অন্যান্য স্টুডেন্টরা যেই টাকা খরচ করে, সে হয়তো তার ভালো পড়াশোনার জন্য বা বিভিন্ন কোটা আছে, এইসবের দিক থেকে তার হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে খরচ কম করতে হয়। তাহলে যেই পরিবারে এমন সন্তান আছে, তাহলে তাদের ক্ষেত্রে কি এডুকেশনের কস্টটাও কমে গেল, তাহলে এইটা কি তোমার পরোক্ষ আয় হিসেবে কাজ করছে।
এছাড়া দেখো প্রত্যক্ষ আয় একটা বলা আছে, সেটা হচ্ছে ব্যাংকের গচ্ছিত অর্থের বিনিময়ে মুনাফা। তাহলে ব্যাংকে তুমি যদি মনে করো তোমার কাছে 5 লাখ টাকা আছে তোমার বাসায়, সেটা তুমি হচ্ছে চাকরি করে বা ব্যবসা করে তুমি টাকাটা জমাইছো, তো এই 5 লাখ টাকা তুমি হচ্ছে আপাতত কোথাও ইনভেস্ট করতে চাচ্ছ না বা কোথাও ব্যবসায় কাজে লাগাতে চাচ্ছ না, তুমি সেটা রেখে দিবা। তো বাসায় রাখাটা তো একটু আনসেফ হয়ে যায়, তাহলে তুমি কি করলা, সেটা হচ্ছে ব্যাংকে রাখলা। অবশ্যই আমরা জানি ব্যাংকে টাকা রাখলে কি আমরা মাস শেষে বা বছর শেষে ব্যাংক হচ্ছে আমাদের একটা মুনাফা দেয়। তো এই নির্দিষ্ট হারে প্রতি মাসে বা বছরে তুমি যে 5 লাখ টাকার বিনিময়ে যে একটা টাকা পাচ্ছ, এটাও কিন্তু তোমার পরিবারের জন্য একটা আয়। তাহলে আমরা প্রত্যক্ষ আয় ব্যয় আর পরোক্ষ আয় ব্যয় সম্পর্কে ধারণা নিলাম। তো তোমাদের হচ্ছে বই সম্পর্কে কি, এতদিন আমরা অনেক অ্যাসাইনমেন্ট করছি না জীবন ও জীবিকাতে, আহ টিচাররা হচ্ছে অ্যাসাইনমেন্ট দিছে বা রান্না বান্না করছি, ব্যাপারগুলো অনেক কঠিন সেটাও না, কিন্তু তোমাদের বই আসলে পড়ার হিউজ জিনিস আছে। বরং আগে স্টুডেন্টরা কি 4-5টা বই আলাদা আলাদা ভাবে পড়তো, এখন একটা বইয়ের মধ্যে সবগুলা বইয়ের টপিক একসাথে করা হয়েছে, তাহলে তোমাদের পড়ার টপিকটা কিন্তু আরো বেড়ে গেছে। তাহলে তোমাদের অবশ্যই এই বইটা একটু ভালোভাবে পড়া উচিত, এটাকে হেলাফেলা করা উচিত না। কিশোরগঞ্জ। তাহলে এরপরে হচ্ছে আশা করি প্রত্যক্ষ আয় ব্যয় এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়েছে। তোমরা নিজেরা হচ্ছে বাসায় হচ্ছে একটু দেখার চেষ্টা করবা, যে তুমি ধরো আজকে একটা তালিকা তৈরি করলা, যে তোমার বাসায় হচ্ছে, যদি তোমার বাসায় কে চাকরি করে, ঠিক আছে, তোমার মা বাবা ভাই বোন হতে পারে, তোমার দাদা মামা, তো কারা চাকরি করে, আবার কার এমন আছে যে তো অনেকের বাসায় আছে নিজে কাপড় সেলাই করে, আবার অনেকের বাসায় এমন থাকে যে আউটসাইড কিছু হচ্ছে কেউ ইনকাম করে পাশাপাশি। তো এই ব্যাপারগুলো তোমরা আজকে নিজেরা একটু বের করার চেষ্টা করবা, যে কাদের পরিবারে এমন আছে, বা তুমি নিজে কোনো কাজে পারদর্শী কিনা, সেটা করে তোমার ইনকাম হয় কিনা, এই ব্যাপারগুলো তোমরা হচ্ছে নিজেদের মধ্যে বের করতে পারো আলোচনা করে। আচ্ছা, এরপরে এই যে আমরা মূলধন বিনিয়োগ নিয়ে কথা বললাম, তো তোমাদের জন্য বলতে পারো এই পর্যন্ত তোমরা মূলধন বা বিনিয়োগ এই শব্দ দুইটার সাথে হয়তো খুব বেশি পরিচিত না। আর বিনিয়োগের ক্ষেত্রে দেখা যায় কি আমরা ইনভেস্টমেন্ট শব্দটার সাথে অনেক বেশি পরিচিত, তাই না? কিছু কিছু শব্দ আছে যেটার ইংলিশ টার্মের সাথে আমরা অনেক বেশি ইউজ টু, আমরা কথায় কথায় বলি ইনভেস্ট করো ইনভেস্ট করো, তো ইনভেস্টের বাংলা টার্মটাই হচ্ছে বিনিয়োগ। এই দুইটা মূলত অর্থনীতিরই একটা টার্ম। তো এই মূলধন আর বিনিয়োগটা কি, মূলধনটা যদি আমি তোমাদের বলতে চাই, ধরো তোমার হচ্ছে এমন কোনো দ্রব্য বা এমন কোনো সম্পদ যেটা থেকে তুমি আয় করতে পারো, শুধু তা না, ওই সম্পদটা থেকে পরবর্তীতে ওই সম্পদটা নিজেই একটা মূলধন যেটা থেকে তুমি পরবর্তীতে আরো ইনকাম করতে পারো। এখানে উদাহরণ হিসেবে বলা আছে কৃষকের বীজ ধান, যা পরবর্তী বছর অধিকতর উৎপাদন কাজে ব্যবহৃত হয়। তাহলে কৃষক যদি তার জমিতে ফসল ফলায়, অলরেডি সে এই বছরই কি তার ফসল থেকে ইনকাম করতে পারছে বা ওই ফসল সে ভোগ করতে পারছে। এরপরেও সে ওই ফসল থেকে বা তার জমি থেকে যদি বীজ সংরক্ষণ করে রাখে, তাহলে এই বীজটা হচ্ছে, এই বীজটাই হচ্ছে মূলত মূলধন। এই বীজটা সে পরবর্তী বছর জমিতে যদি দেয়, তাহলে এরপরে সে আরো বেশি অধিক উৎপাদন করতে পারে। তো বইয়ের ভাষায় মূলধনটা বলতে মূলত মানুষের শ্রমের দ্বারা যে জিনিসটি উৎপাদিত হয়ে পুনরায় অধিকতর উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে বোঝায়। তাহলে এই বছর তুমি অবশ্যই শ্রম দিয়ে তোমার ফসল উৎপাদন করছো জমিতে, এর পরের বছর, এবং সেখান থেকেই কি একটা ছোট্ট তোমার এই উৎপাদনেরই একটা অংশ হচ্ছে বীজ, এর পরের বছর যেটাকে তুমি আবার ইউজ করতে পারো। এরকম তোমার সম্পদের ক্ষেত্রে হতে পারে, সেটা হচ্ছে তুমি হয়তো আহ ইনকাম করো, তোমার হচ্ছে তুমি এই যে একটু আগে আমরা বললাম কি 5 লাখ টাকা ইনভেস্ট না করে আমরা ব্যাংকে রাখলাম, তাহলে এক কাজ করি আমরা 5 লাখ টাকা হচ্ছে আমরা ইনভেস্ট করতে পারি, সেটা হচ্ছে তুমি বাড়ি কিনতে পারো, ঠিক আছে? 5 লাখ টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারো, অথবা জমি কিনে সেখানে বাড়ি নির্মাণ করতে পারো, অথবা 5 লাখ টাকা দিয়ে তুমি কোনো ব্যবসা করতে পারো। যে কোনো কিছুর ব্যবসা হতে পারে, সেটা তুমি কাপড়ের ব্যবসা হতে পারে, খাবার
খাবারের ব্যবসা হতে পারে, যে কোনো কিছুতে তুমি ইনভেস্ট করো, তাহলে এই যে মূলধন এইটাকে তুমি হচ্ছে কোনো একটা কাজে যখন নিয়োগ করবা, সেই জিনিসটাই হচ্ছে বিনিয়োগ। এই বিনিয়োগ থেকে কিন্তু আমাদের একটা পার্মানেন্ট ইনকাম আসে। যখন আমরা কোনো কিছুতে বিনিয়োগ করি বা ইনভেস্ট করি, সেখান থেকে আমাদের একটা ইনকাম আসে। বিনিয়োগটা সাধারণত এখন কি আছে, সেটা হচ্ছে যে জমি, ঘর, বাড়ি নির্মাণ, বন্ড, শেয়ার প্রভৃতি ক্রয়ের জন্য বিনিয়োজিত অর্থকে বোঝায়। তো বন্ড শেয়ার বলতে আমরা কি বোঝাই, এটা হচ্ছে তোমার ব্যাংকে তুমি হচ্ছে কোনো শেয়ার কিনতে পারো, বা ব্যাংকে হচ্ছে যে সঞ্চিত আমানত বলে, সঞ্চয়পত্র যেটা, সেটা কিনতে পারো। তারপর শেয়ার বাজারে ইনভেস্ট করতে পারো। এই টাকাগুলো তুমি ইনভেস্ট করে কি বিনিয়োগ করে একটা ইনকাম সোর্স তোমার তৈরি হবে এক্ষেত্রে। তাহলে আমরা মূলধন আর বিনিয়োগকে একটা আরেকটার সাথে আসলে কানেক্টেড, যে আমার মূলধন থাকলে আমি সেটাকে বিনিয়োগ করতে পারবো এবং বিনিয়োগের মাধ্যমে আমি আয় করতে পারবো। তাহলে মূলধন আর বিনিয়োগ সম্পর্কে তোমাদের মূলত বিনিয়োগ যে টপিকটা, এটা নিয়ে তোমাদের ফার্স্ট চ্যাপ্টারে আরো অনেক ডিটেলসে আলোচনা করা আছে। সেটা আমরা অবশ্যই পরবর্তী ক্লাসে বিনিয়োগ সম্পর্কে আরো বেশি আলোচনা করব, যে বিনিয়োগ কিভাবে করতে পারো, কোথায় করতে পারো, কিভাবে বিনিয়োগ করা যায়, বা বিনিয়োগ কি চাইলেই যে কোনো কিছুতে করা যায় কিনা, এই যাবতীয় বিশাল তোমাদের আলোচনা আছে সামনে। তাহলে মূলধন আর বিনিয়োগ সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম। এরপরে দেখো তোমাদের বইয়ের একটা একক কাজ আছে, সেটা হচ্ছে যে নিজ পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরিবারের আয়ের উৎসগুলো খুঁজে বের করো। অলরেডি কিন্তু ক্লাসে পড়াতে যে তোমাদের একটা টাস্ক দিয়ে দেওয়া হয়েছে, যে তোমরা বাসায় আলোচনা করতে পারো যে কি পড়ানো হচ্ছে। তাহলে আয়ের উৎস কি হতে পারে, যে বাবা মার চাকরি হতে পারে, তারপর হচ্ছে ব্যবসা না লিখে আমরা দিলাম যে তোমাদের হয়তো একটা মুদি দোকান আছে, বাসা ভাড়া পেতে পারো, এ যাবতীয় তোমাদের আরো যা যা আয়ের উৎস আছে বা তোমার পরিবারে কি কি আছে, এটা তোমরা খুঁজে বের করে একটা ছকের মাধ্যমে লিখতে পারো। এটা নিয়ে তোমরা আলোচনা করতে পারো যে কিভাবে কিভাবে তুমি আয় করতে পারো। এছাড়া তুমি যদি এখন দেখো এক্ষেত্রে এগুলো তো প্রত্যক্ষ আয় আসলো, তাই না? তাহলে পরোক্ষ আয় যদি আমরা চিন্তা করি, তোমার পরিবারে এমন হতে পারে না, আমরা তো শুধু বলছি কাপড় সেলাই করো। এখন কাপড় সেলাইটাকে তুমি যদি একটু অন্যভাবে চিন্তা করো, তোমার এমন হয় যে তোমার এলাকায় তুমি শুধু নিজে না, তোমার আশেপাশে হচ্ছে প্রতিবেশী যারা আছে, বা তোমার হয়তো কিছু আত্মীয় স্বজন তোমার কাছে তারা কাপড় সেলাই করতে দেয়। কারণ অবশ্যই একবার দুইবার তুমি হয়তো ফ্রিতে করে দিবা, এরপরে হয়তো করবা না, বা তারাও ওভাবে করে নিতে চাবে না। কারণ তাদের তো দোকানে করালে হচ্ছে একটা টাকা দিতেই হতো, সর্বোচ্চ সে হয়তো একটু কম বেশি করবে টাকার। তাহলে এইখান থেকে কি তোমার একটা আয় হচ্ছে না? তাহলে এই আয়টাকে আমরা পরোক্ষ আয় বলতে পারি, যে কাপড় সেলাইয়ের মাধ্যমে তুমি হচ্ছে আয় করতে পারো। এরপরে তোমাদের একটা হচ্ছে বইয়ে একটা গল্প দেওয়া ছিল, সেটা হচ্ছে যে সে তার বাসার থেকে একটা হচ্ছে মেয়ে, ধরো XYZ কিছু একটা নাম, তো সে হচ্ছে তার মায়া অথবা বড় বোনের কাছ থেকে হচ্ছে নকশি কাঁথার কাজটা শিখে, বা তার মার বোন খুব ভালো নকশি কাঁথার কাজ করতে পারে। তাহলে এই যে নকশি কাঁথার কাজ করতে পারে, সে তার বাসার জন্য হচ্ছে নকশি কাঁথা সেলাই করে। সে কি করলো, এখন যেহেতু অনলাইনের যুগ, সে কি করলো, তো এই নকশি কাঁথাগুলোর ছবি তুলে তুলে অনলাইনে দিল। তো এখন দেখলো যে অল্প অল্প করে তার হচ্ছে অর্ডার আসছে, সে বিক্রি করছে। তো আস্তে আস্তে সে হচ্ছে, এখন আমরা এই বিষয়গুলোর সাথে ইউজ টু, কিন্তু প্রথম যখন অনলাইনে ব্যাপারগুলো শুরু হয়, তখন কিন্তু মানুষ এই ব্যাপারগুলোর সাথে একেবারে ইউজ টু ছিল না। তো তোমরা যদি পজিটিভ হিসেবে নাও, অবশ্যই এই যে জিনিসগুলা ভালো। তাহলে সে কি করলো, তার পরিবারের জন্য একটা আয়ের উৎস খুঁজে পেলো, তাই না? সে হচ্ছে নিজেও নকশি কাঁথা শিখলো, নকশি কাঁথা শিখে সে হচ্ছে অনলাইনে সেল করলো। অনলাইনে সে হচ্ছে নকশি কাঁথা সেল করলো, এতে করে তার পরিবার কি একটা আয় করতে থাকে। তাহলে এটাও তার পারিবারিক আয়ের একটা উৎস, কিন্তু এটাকে পরোক্ষ আয় বলবো। কারণ নকশি কাঁথা তুমি যদি অনলাইনে সেল করো, এটা কিন্তু তুমি নির্দিষ্ট করে বলতে পারবা না যে তোমার মাসে হয়তো 20টা নকশি কাঁথা বিক্রি হচ্ছে। কোনো মাসে হতে পারে তোমার 20টা নকশি কাঁথা সেল হচ্ছে, কোনো মাসে 10টা হচ্ছে, বা কোনো মাসে হয়তো 2টা হচ্ছে, এর চেয়ে বেশিও হতে পারে। তাহলে এই আয় এইটা আর কি কম বেশি ওঠানামা করবে। তাহলে এই নকশি কাঁথা আয়টাকে আমরা পরোক্ষ আয় হিসেবে ধরতে পারি, যে তোমার পরিবারের
আয়ে একটা সাহায্য করে, কিন্তু এটা ফিক্সড না, এটা কম বেশি করে, কখনো বেশি বা কখনো কম, কিন্তু এটা অবশ্যই তোমার পরিবারের একটা আয়ের উৎস। এরকম যে কোনো কিছু হতে পারে, তুমি যদি বাসায় হচ্ছে সবজি চাষ করো, সেক্ষেত্রে সবজি এখন এখন বর্তমানে দেখা যায় না, গ্রামে তো এটা আগে প্রচলিত ছিল, এখন আমরা শহরেও দেখি যে ছাদে বা বারান্দায় অনেক সবজি হচ্ছে চাষ করে মানুষ। কোনো কোনো ক্ষেত্রে নিজেরা ব্যবহার করে, তাহলে নিজে যে সবজিগুলো তুমি চাষ করে আহ খাচ্ছো, তাহলে সেটা অবশ্যই তোমার কিনতে হচ্ছে না। তাহলে কি তোমার এই যে প্রত্যক্ষ ব্যয় যেটা, সেটা থেকে তোমার এই খরচটা কমে গেল। আবার তোমার যদি জমিতে গ্রামে এই ধরনের অনেক আছে যে বিশাল জায়গা, সে হচ্ছে বাড়ি নির্মাণ না করে সে হচ্ছে জমিতে ফসল সবজি চাষ করলো, বিভিন্ন ধরনের সবজি চাষ করলো। তো এগুলা সে হচ্ছে বিক্রি করে এখান থেকে সে ইনকাম করে। এটা থেকে অবশ্যই সে তার পরিবারের আয়ের একটা উৎস, এবং এটা থেকে কিন্তু অনেক ইনকাম করা যায়। এছাড়া তোমার হচ্ছে গরু ছাগল হাঁস মুরগির খামার হতে পারে, এই খামারের মাধ্যমেও তুমি হচ্ছে ইনকাম করতে পারো, এটাও তোমার পরিবারের আয়ের একটা উৎস। তাহলে আয়ের উৎস যদি ওভাবে চিন্তা করতে পারো, তাহলে কিন্তু অনেক আছে। এখন তুমি চিন্তা করবা যে চাইলেই মনে করো তোমার পরিবারের নকশি কাঁথা কেউ জানে না, এখন তুমি হচ্ছে অনলাইনে দেখে বা মনে করো এখান থেকে ক্লাস থেকে ধারণা নিয়ে তোমার মাথায় আসলো যে আমি নকশি কাঁথার বিজনেস করব। কিন্তু তোমার আগে এটা বুঝতে হবে যে তোমার নকশি কাঁথার এই সোর্সটা আছে কিনা, তোমার পরিবারের কেউ পারে কিনা, তুমি পারো কিনা। তাহলে আমাদের সেই জায়গাতেই ইনভেস্ট করতে হবে বা সেই কাজটাই করতে হবে যেই কাজটাতে তুমি পারদর্শী। তোমাদের নিজের দক্ষতা সম্পর্কে জানো বা নিজের দক্ষতা যাচাই বলে এই অধ্যায়ের প্রথমেই হচ্ছে একটা টপিক আছে। তাহলে তোমার মধ্যে আসলে কি গুণটা আছে, তুমি কোন বিষয়টা ভালো পারো। বা তোমার হচ্ছে অনেকেই দেখা যাবে হচ্ছে ধরো সবজি বা কোনো গাছ লাগানো, কিন্তু গাছটা মরে গেল। এটার কারণটা হতে পারে কিছু কিছু গাছ হচ্ছে তোমার খুব বেশি হয়তো যত্ন নেওয়া লাগে না, কিন্তু তুমি যদি হচ্ছে একদম প্রতিনিয়ত খাওয়ার জন্য বা ব্যবসায়িক হিসেবে চিন্তা করো, তাহলে কিন্তু সবজি চাষ করতে গেলে তোমার খরচ যেমন আছে, প্লাস অনেক টেকনিক আছে যে তোমার কখন কিভাবে কোন সময়ে ওইটাকে পরিচর্যা করতে হবে, বা কোন কীটনাশক ওখানে ব্যবহার করতে হবে, কিভাবে করতে হবে, এই ব্যাপারগুলো সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। এখন যদি তোমার এমন হয় যে সবজি চাষ সম্পর্কে তোমার কোনোই ধারণা নাই, কিন্তু তুমি কি করলা, তুমি হচ্ছে গ্রামে একটা জমি কিনলা, জমি কিনে সবজি চাষের উদ্যোগ নিলা, কিন্তু আলটিমেটলি তুমি কি দেখলা, তোমার লস হচ্ছে। কারণ কি, তুমি সবজি চাষ সম্পর্কে পরিপূর্ণভাবে ধারণা নাই তোমার। তুমি হয়তো যেই সময়ে যেটা করার, যে সবজিটা উৎপাদন করার, সেটা হয়তো উৎপাদন করছো না, বা বৃষ্টির সময় তুমি অন্য একটা গ্রীষ্মকালীন সবজি চাষ করা শুরু করলা, বা প্রপার ভাবে তুমি ভুল কীটনাশক দিলা, সেক্ষেত্রে কিন্তু তোমার খরচ বাড়ার সাথে সাথে লসও হবে। তাহলে তোমার কোনো একটা বিষয়ে পারদর্শী হয়ে তারপর সেইটাকে তোমার ব্যবসায়িক হিসেবে বা আয়ের উৎস হিসেবে নির্ধারিত করতে হবে। আচ্ছা, এগুলা হচ্ছে, এটা তোমরা হচ্ছে নিজেরা একটু বের করার চেষ্টা করবা যে তোমাদের হচ্ছে কি কি পরিবারে আয়ের উৎস থাকে। নিজেরা খুঁজে খুঁজে বের করবা যে অলরেডি তোমাদের আয়ের উৎস আছে এমন কি কি আছে, অথবা তুমি কোনো একটা বিষয়ে পারদর্শী, কিন্তু হয়তো এটা দিয়ে তুমি ভালো কিছু একটা করতে পারবা, কিন্তু তোমার হয়তো কখনো মনে হয় নাই যে ওই বিষয়টাকে তুমি কাজে লাগাতে পারো। এটা তোমরা খুঁজে বের করবা। আচ্ছা, এরপরে তোমাদের আর একটা একক কাজ আছে, সেটা হচ্ছে নিজের এবং পরিবারের অন্যান্য সদস্যের কি কি দক্ষতা আছে যা কাজে লাগিয়ে পরিবারের ব্যয় কমানো যায়, অর্থাৎ পরোক্ষ আয় ভূমিকা রাখা যায়, তার একটি তালিকা তৈরি করো। একটু আগে অলরেডি আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করে ফেলছি। এখানে শুধু তোমার প্রত্যক্ষ আয় না, পরোক্ষ আয়টা নিয়ে আহ লিখতে বলছে। অর্থাৎ হচ্ছে তুমি যদি চাকরি করো বা ব্যবসা করো, যেটা তোমার মান্থলি রেগুলার ইনকাম আসে, সেইটা তুমি লিখবা না। পরোক্ষভাবে এই যে ধরো নকশি কাঁথা, সবজি চাষ, এই ধরনের যে টুকিটাকি ব্যবসাগুলো আছে, সেই সেটা করে তুমি হচ্ছে কি কি কিভাবে আয় করতে পারো, সেই পরোক্ষ আয়গুলোর একটা তালিকা তোমরা নিজেরা তৈরি করবা। আচ্ছা, এরপরে হচ্ছে পরিবারের পরোক্ষ আয় কিভাবে বৃদ্ধি করা যায়। এখন তুমি মনে করো আপাতত তোমার পরিবারে ধরো এরকম পরোক্ষ আয়ের কোনো কিছু নাই, যে যারা হচ্ছে হয় ব্যবসা করে অথবা চাকরি করে, তাহলে সেক্ষেত্রে তুমি কি করবা। সেক্ষেত্রে অবশ্যই তোমার প্রথমে খুঁজে বের করতে হবে যে তোমার পরিবারের প্রথমে সদস্যদের চিহ্নিত করে যে কার কি কি দক্ষতা আছে, এটা তোমার চিহ্নিত করতে হবে। এখন সেটা হতে পারে
এখন সেটা হতে পারে বর্তমানে হচ্ছে আর্টস এন্ড ক্রাফটের কাজ। তোমরা স্কুলে হয়তো অনেক টাস্কেও করেছো। তাহলে এই আর্ট আর ক্রাফট যদি তোমাদের এভাবে চিন্তা করা হয়, তুমি হচ্ছে এটা ব্যবসায়িক কাজে বা ইনকাম হিসেবে করছো। এখন কিন্তু অনেক সুন্দর সুন্দর সেটা হচ্ছে তোমার ফুলের টব হতে পারে, কাগজে তৈরি অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। সেগুলো তুমি যদি মনে হয় যে তুমি এই জিনিসগুলো অনেক ভালো করতে পারো, তাহলে সেইগুলো থেকেও কিন্তু তুমি ইনকাম করতে পারো। ছোট ছোট করে ক্ষুদ্রভাবে শুরু করতে পারো। এখন এখানে হতে পারে যে আমরা হচ্ছে খামার, সেটাও একটা তোমার, যে পরিবারে তুমি হচ্ছে খামার করে করতে পারবা কিনা। তাহলে তুমি কি করতে পারো, প্রথমে তোমার এইটা নির্ধারিত করতে হবে যে তুমি কি কি করতে পারো, এরপরে তুমি কিভাবে করবা সেই কাজগুলা সেটা আসবে। তাহলে এরপর হচ্ছে একটু আগে এই টপিক গুলো অলরেডি চলে আসছে। শুধু সবজি চাষ, এখন তুমি ধরো তোমার সবজি চাষ না খামার এগুলো কোনো কিছুতেই তুমি আগ্রহী না, তোমার হয়তো ফুল খুব পছন্দ, তাই না? এখন বর্তমানে তুমি দেখবে ফুল কিন্তু অনেক দামে, কিছু কিছু এলাকা আছে তোমার হচ্ছে নার্সারি আছে, না অনেক ধরনের নার্সারি আছে। তো তোমার ফুলের প্রতি আগ্রহ, সেক্ষেত্রে তুমি কি করতে পারো, তুমি হচ্ছে ফুলের বাগান করতে পারো। এখন সে সম্পর্কে অবশ্যই তোমার যেই যে ফুল তুমি ব্যবসা হিসেবে ইউজ করতে চাও সেগুলো সম্পর্কে পরিপূর্ণ ধারণা রাখতে হবে, যে ওই ফুলটা কোন সময়ে হচ্ছে বা কি পরিবেশে থাকলে ওই ফুলগুলা ভালোভাবে হচ্ছে ফুল হবে, ফুল ফুটবে। এখন শুধু আমি এখন গোলাপ ফুল ধরো, গোলাপ ফুলের চাষ করলে, আমরা গোলাপ গ্রামের নাম শুনছি না, অনেক গোলাপ ফুলের দাম কিন্তু অনেক বেশি। তাহলে এই যে ফুলটা কি, ফুলটা বিষয়টা কেমন যে আমি টবে ফুল গাছ লাগালাম আর ফুল গাছ হয়ে গেল। তোমার দেখবা এই যে মাঝখানে যে গরমটা পড়ছে, এ সময় দেখবা অনেক ফুল গাছ বলো বা আমাদের বাসায় যে ছোট ছোট টবে যে গাছ পাতাগুলো কেমন শুকায় আসছে। আবার দেখবা তুমি যদি এইটার পরিপূর্ণ যত্ন নিয়ে থাকো, যে পানি হয়তো অবশ্যই এই বৃষ্টির সময় তোমার যেরকম পানি দেওয়া লাগবে, এই কিছুদিন আগে যে গরমটা গেল সেই সময় কিন্তু এরকম পানি দিলে হবে না। তাহলে তোমার যদি এই ফুল সম্পর্কে তুমি আগ্রহী হয়ে থাকো, তাহলে হতেই পারে যে তুমি হচ্ছে ফুলের চারা কিনলা, তুমি হচ্ছে তোমার বারান্দায় বা তোমার হচ্ছে ছোট জায়গায় তুমি হচ্ছে ফুলের বাগান করতে পারো। তাহলে তুমি যদি দেখো যে একটা পর্যায়ে তোমার অনেক ফুল হয়েছে, তখন তুমি চারা বিক্রি করতে পারো, ফুল বিক্রি করতে পারো, বা অকেশনালি ফুল তুমি বিক্রি করতে পারো। তাহলে এটাও কিন্তু একটা ছোটখাটো তোমার পরোক্ষ আয়ের একটা উৎস হতে পারে। এটা তোমার নির্ধারণ করতে হবে যে কোন বিষয়ে তুমি দক্ষ প্লাস আগ্রহী, তোমার ব্যাপারটা সম্পর্কে আগ্রহী থাকতে হবে। যেমন ধরো এই যে তোমাদের নবম শ্রেণীর এই যে একাডেমিক কোর্স হচ্ছে, তোমাদের এই যে আমরা 14টা বিষয় যে পড়াচ্ছি, প্রত্যেকটা ক্লাসে কি তুমি সেম মনোযোগ দিয়ে পড়াশোনা করো, বা তুমি প্রত্যেকটা ক্লাসে কি টানা সেম মনোযোগ ধরে রাখতে পারো? বিষয়টা অনেকের কাছে শুনবা যে সে ম্যাথ ক্লাস করতে তার খুব ভালো লাগছে, আবার অনেকে বলবে না ম্যাথ কঠিন, ম্যাথ ভালো লাগছে না। তো বিষয়টা কিন্তু শুধু কঠিন আর সহজ না, একটা বিষয় তোমার আগ্রহ থাকলে ওইটা সম্পর্কে জানার ইচ্ছা তোমার জাগ্রত হবে, বা ওইটা সম্পর্কে তুমি বেশি বেশি জানতে চাবা। অবশ্যই যখন তুমি বেশি বেশি জানতে চাবা ওইটা সম্পর্কে তোমার ধারণা আস্তে আস্তে ক্লিয়ার হবে, একটা পর্যায়ে ওই ব্যাপারে তুমি পারদর্শী হয়েই উঠবা। তাহলে এই দক্ষতা, এই ব্যাপারটাও সেম, যে ধীরে ধীরে তুমি এখন থেকে, আমরা সবসময় শুধু আমরা ছোটবেলায় বলে আসছি যে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা টিচার হব বা বিজ্ঞানী হব, কিন্তু পেশা কি আসলেই শুধু এই 3-4টা? অনেক রকমের পেশা আছে, তাই না? তোমার বর্তমানে ফ্রিল্যান্সিং করা যায়। তাহলে ফ্রিল্যান্সিং চাইলেই কি তুমি করে ফেলতে পারবা? ফ্রিল্যান্সিং শুনলে আমাদের কি মনে হয়, না ঘরে বসে সুন্দর মতো কম্পিউটারের সামনে, ল্যাপটপের সামনে বসে থাকবো, ঘরে বসেও সে ইনকাম, তাই না? যারা হচ্ছে তোমাদের বড় ভাই বোন যদি কেউ ফ্রিল্যান্সিং করে থাকে, দেখবে তাদের মধ্যে এরকম একটা প্রচলিত ইয়ে আছে, আরে তোর তো মজা, তাই না, ঘরে বসে বসে ইনকাম করিস। কিন্তু এই ব্যাপারটাও কিন্তু এতটা ইজি না। যারা ফ্রিল্যান্সিং করে তাদের কাছ থেকে শুনলে বুঝবা যথেষ্ট ধৈর্যের কাজ বা অনেক সময় নিয়ে করতে হয়। তো সে এই কাজটা কেন করতে পারে? কারণ সে ওইটাতে আগ্রহী। তুমি আমি চাইলেই যে কেউ যে কোনো কাজ কিন্তু করতে পারবো না। এই যে ধরো তোমাদের ক্লাস হয় 1 ঘন্টা, এরপরে তোমাদের আরেকটা ক্লাস হবে, বা স্কুলে তোমরা হচ্ছে টানা 3-4 ঘন্টা ক্লাস করো, সবাই কি সেম ভাবে মনোযোগী থাকে? কেউ কেউ দেখবা 3-4 ঘন্টা ক্লাস করার পরে একদম ফ্রেশ,
সে তাকে হয়তো আরো ক্লাস দিলে সে আরো করতে পারবে। অনেকে একটা দুইটা ক্লাস করেই যে না আর ভাল লাগছে না, টায়ার্ড হয়ে গেছি। তাহলে যে কেউ যে কোনো কাজে হুট করে করতে পারবে না, তোমাকে সেটা সম্পর্কে দক্ষ হতে হবে, প্লাস তোমার আগ্রহ থাকতে হবে। আর এখন কিভাবে করব, অবশ্যই বিষয়টা এমন হতে পারে যে প্রথমে তোমাকে বললাম যে তুমি হচ্ছে খামার করলা বা সবজি চাষ করলা। প্রথমেই তো ব্যাপারটা এমন না না যে তুমি সবজি চাষ সম্পর্কে বা এই যে ফুলের বাগান সম্পর্কে একদম তোমার প্রপার ধারণা থাকবে, তুমি সবকিছু জানো। অনেক কাজ আমরা করতে করতেও শিখি, তাই না? যে তোমার হচ্ছে কিভাবে তুমি করলা, তুমি হয়তো আহ 5 রকমের ফুল তুমি তোমার বাগানে করলা। তো তুমি দেখলা যে ফুলের বাগান তৈরি করতে যেই তুমি দেখবা যে কিছু গাছ হচ্ছে কিছু কীটনাশকে ভালো হচ্ছে, বা এক এক রকম ভাবে পানিতে ভালো হচ্ছে, বা এক এক পরিবেশে। ওইটা করতে যেই তুমি দেখবে অনেক ধারণা অর্জন করে ফেলবো ওই কাজটা করতে যে যে আচ্ছা এই জিনিসটা তাহলে এভাবে না করে ওভাবে করব, এই গাছটায় হয়তো আমার দিনে 2 বেলা পানি দেওয়া লাগবে, এই গাছটায় হয়তো 3 বেলা পানি লাগবে। আবার যদি তুমি ক্যাকটাস জাতীয় গাছ বলো বা পাতাবাহার এই টাইপের গাছগুলোতে কি প্রতিদিন পানি দিলে কিন্তু সমস্যা, কারণ ওগুলো মরুভূমির গাছ, অবশ্যই তুমি সেগুলোতে কি প্রতিদিন পানি দিবা না। তাহলে এই জিনিসগুলা টুকটাক যে বিষয়গুলা ওইটা তুমি কাজ করতে যেও পারবা। তাহলে এই দক্ষতাগুলো তুমি কিভাবে করবা সেটা, নকশি কাঁথার যেটা বললাম যে তুমি নিজে শিখতে পারো, যখন তুমি দেখবা তোমার মা আর বোন কাজটাতে পারদর্শী, তাহলে তখন তুমি কি নিজে কাজটা শিখতে আগ্রহী হবা, ওই কাজটা করে তুমি ওইটাতে পারদর্শিত হয়ে তুমি করতে পারো। এরপর আমরা যে বললাম যে অনলাইনের মাধ্যমে হচ্ছে আমরা বিক্রি করব, মানে অনলাইন ব্যাপারটাকে যতটা ইজি বলা যায় ব্যাপারটা আসলে এতটাও ইজি না। তুমি ধরো সবকিছু সোর্স তোমার আছে, তুমি হচ্ছে বাসায় তোমার নকশি কাঁথা হতে পারে বা হাতে তৈরি জামা কাপড় হতে পারে, সেটা তুমি অনলাইনে দিলেই কি তোমার হচ্ছে বিক্রি হয়ে যাবে? সে যতই সুন্দর হোক, কোয়ালিটিটা সেকেন্ড ব্যাপারে যদি আসে, তাহলে কি তোমার মানুষের কাছে পৌঁছাতে হবে, বা কারা দেখতে জিনিসটা আগ্রহী, বা কারা কিভাবে নিচ্ছে, ওইটাকে তুমি কিভাবে তোমার অ্যাডভার্টাইজমেন্ট করছো, এইভাবে তুমি কাজগুলো কিভাবে গুছাবা, কিভাবে করবা, এইভাবে গুছায় তোমার একটা ডিসিশনে আসতে হবে যে তুমি কিভাবে কি করবা। এবং যে পরিবারের তোমার মা বাবা বা বড় ভাই বোনের সাহায্য নিয়ে তুমি কাজগুলো করতে পারো, এভাবে তোমাদের পরিবারের পরোক্ষ আয় বৃদ্ধি করা যাবে। তাহলে তোমরা নিজে নিজেই ছকটা পূরণ করবা। অলরেডি কিছু কিছু পয়েন্ট দিয়ে দেওয়া হয়েছে যে আমরা কিভাবে করব বা কি করব কাজগুলা। প্রথমে আমরা ডিসাইড করে নিব যে আমরা আসলে কি করতে চাই, বা আমাদের হচ্ছে কার মধ্যে কি দক্ষতা আছে। এরপরে ওই দক্ষতা অনুযায়ী কিভাবে কাজ করলে আমাদের পারফেক্ট ভাবে একটা ইনকাম আসবে, সেটা আমরা ডিসাইড করব। এরপরে দেখো একটু কি কঠিন মনে হচ্ছে, জীবন জীবিকা খুব সহজ ইজি ভাবছিলাম, তাই না? অনেক টপিক চলে আসছে। ব্যাপারটা আসলে তোমরা যদি বুঝতে চাও, এখানে অনেক ইন্টারেস্টিং বিষয় আছে। আস্তে আস্তে যদি তোমরা রেগুলার আমাদের পেইড ব্যাচের যারা স্টুডেন্ট আছো, তারা হচ্ছে তোমার রেগুলার যখন ক্লাসগুলো করতে থাকবা, তোমাদের বইয়ে অনেক সুন্দর সুন্দর টপিক অ্যাড করা হয়েছে, যেগুলো তোমাদের খুব আগ্রহ নিয়ে ইন্টারেস্ট নিয়ে তোমরা পড়তে পারো, এবং তোমাদের বাস্তব জীবনে কাজগুলো অনেক কাজে লাগবে। তোমরা পড়াশোনার পাশাপাশি তোমরা তোমাদের ফিউচারে কি করতে চাও বা কিভাবে করতে চাও বা কি কি বিষয়ে পারদর্শী হবা, এই বিষয়গুলো সম্পর্কেও কিন্তু এই বিষয়টা পড়লে তোমরা জানতে পারবা। আচ্ছা, এরপরে আমরা আয় ব্যয় নিয়ে অনেক কথা বললাম। এরপরে আমরা আয় ও ব্যয়ের 3টা পরিস্থিতি এখানে দেওয়া আছে, তোমরা যদি স্লাইডে দেখো, তোমাদের হচ্ছে আয় ব্যয়ের 3টা পরিস্থিতি দেওয়া আছে। একটা হচ্ছে আয় গ্রেটার দেন ব্যয়, আয় ইকুয়ালস টু ব্যয়, আয় স্মলার দেন ব্যয়। তাহলে এখানে বলা হচ্ছে, আচ্ছা এখানে সঞ্চয় হচ্ছে, সঞ্চয় বলতে মূলত সেভিংস বোঝায়। আর আয়কে সাধারণত ইনকাম দ্বারা লেখা হয়। আর তোমাদের ব্যয়কে বলা হয় কনজাম্পশন। এটার ইংলিশ টার্ম গুলো লেখার কারণ হচ্ছে তোমাদের এইটাতে একটা সূত্র আছে, সেটা হচ্ছে তোমাদের এই বইয়ে নাই, কিন্তু সেটা তোমাদের অবশ্যই কাজে লাগবে। সেটা হচ্ছে এটা, এই সূত্রটার মাধ্যমে তুমি হচ্ছে এই জিনিসটা ইজিলি সলভ করতে পারবা। আচ্ছা,
এখানে হচ্ছে তোমার বলা আছে কি s ইজ ইকুয়াল টু y গ্রেটার দেন c। তাহলে তোমার s দিয়ে সেভিংস বোঝানো যাচ্ছে, তাহলে এই সূত্রটা থেকে আমরা যদি চিন্তা করি তাহলে কি y হচ্ছে ইনকাম, ইনকাম মানে হচ্ছে আয়, আর কনজাম্পশন বলতে মূলত ভোগ ব্যয় বোঝানো হয়েছে বা ব্যয় যেটা। তাহলে আমরা যদি খুব স্বাভাবিকভাবে একটু বইয়ের কঠিন ভাষা থেকে যদি আমরা স্বাভাবিকভাবে চিন্তা করি, তাহলে তোমার বলতে পারি যে যখন আমাদের পরিবারে যে আয় থাকবে, ধরো তোমার পরিবারের মান্থলি ইনকাম হচ্ছে ৮০,০০০ টাকা, ঠিক আছে? এটা তোমার সব আয় মিলাই হতে পারে, তোমার তোমার বাবা, তোমার ভাই বা তুমি নিজে বা তোমার পরিবারের যেই আছে না কেন, তাদের যে একটা মোট ইনকাম থাকে সেইটা তোমার টোটাল হচ্ছে মান্থলি কত আসে, ৮০,০০০ টাকা। তাহলে এই যে মাস শেষে মাসের আমরা প্রথমে খরচ দেখছি না আমাদের কি কি খরচ আছে, সেটা হচ্ছে বাড়ি ভাড়া, আমাদের থাকা খাওয়া, তারপর হচ্ছে আমাদের শিক্ষা, আমাদের শিক্ষা, এরপরে হচ্ছে ইউটিলিটি বিল যেটার মধ্যে তোমার বিদ্যুৎ গ্যাস কারেন্ট সবকিছু আসবে, তারপর আমাদের চিকিৎসা, এই সবকিছু মিলায়ে মান্থলি আমাদের কত টাকা খরচ হয় সেটা যদি তুমি একত্র করো, সেই খরচটা যদি তোমার ৮০,০০০ থেকে বেশি হয় বা কম হয় বা সমান হয় সেটা নিয়ে তুমি আলোচনা করো। তাহলে ধরো তোমার মাসে ইনকাম হচ্ছে ৮০,০০০ টাকা, তাহলে তোমার মাসে ধরো খরচ হলো ৭৫,০০০ টাকা, ঠিক আছে? তাহলে কি অবশ্যই তোমার ৫,০০০ টাকা কি এক্সট্রা থেকে গেল না? তাহলে তোমার এই সঞ্চয় হচ্ছে ৫,০০০ টাকা, ঠিক আছে? আর তোমার ধরো মাসিক ইনকাম ৮০,০০০ টাকায় থাকলো, তোমার খরচও হলো ৮০,০০০ টাকা, তাহলে এক্ষেত্রে কি তোমার সঞ্চয়টা হবে শূন্য। ৮০,০০০ টাকা তুমি মাসে ইনকাম করো, তোমার যাবতীয় যা যা খরচ আছে এই সব কিছু ব্যয় নির্বাহ করে তোমার মাস শেষে আর কোনো টাকাই থাকবে না। এরপরে কি আর একটা খরচ, সেটা হচ্ছে যাতায়াত, তাই না? আমরা প্রতিনিয়ত স্কুল কলেজ অফিসে যেখানেই যাই না কেন, বা আমরা যদি বাজারও করতে যাই, প্রতিনিয়ত কি আমাদের যাতায়াতে একটা খরচ আছে। তাহলে এই সমস্ত খরচ করে তোমার মাস শেষে আর কোনো টাকা থাকলো না, তুমি ৮০,০০০ টাকা খরচ করে ফেলছো, তাহলে কি তুমি আর কোনো সেভিংস বা তোমার সঞ্চয় নাই, তাহলে সেক্ষেত্রে তোমার সঞ্চয়টা হবে শূন্য। এই যে y ইজ ইকুয়াল টু সি, সেটা হচ্ছে y হচ্ছে তোমার ইনকাম দিয়ে y দিয়ে প্রকাশ করা হয় এটাকে। আর এরপরে তোমার বলছে যে আয়ের থেকে ব্যয়টা যদি বেশি হয়, তাহলে তোমার ধরো মাসে খরচ হচ্ছে, আয় হচ্ছে ৮০,০০০ টাকা, তুমি মাসে ৯০,০০০ টাকা খরচ করে ফেলছো। এখন ৯০,০০০ টাকা বিষয়টা একটু কেমন না? আমার মাসে ইনকামই তো ৮০,০০০, তাহলে আমি ৯০,০০০ টাকা কিভাবে খরচ করলাম? এই বাকি ১০,০০০ টাকা কোথা থেকে আসলো? তাহলে এই ১০,০০০ টাকা তুমি যে খরচ করছো এটা কোথা থেকে আসবে? একটাই উপায় আছে, সেটা হচ্ছে ধার করে বা ঋণ নিয়ে, যেটাই বলো। তাহলে এই ধার বা ঋণ তুমি কার কাছ থেকে নিতে পারো? সেটা তোমার আত্মীয় স্বজন হতে পারে, অফিসের কলিগ হতে পারে, অফিসের কলিগ আত্মীয় স্বজন যে কেউ হতে পারে, বা তুমি অফিস থেকে নিতে পারো। তাহলে এই যে তোমার আয়ের থেকে যখন ব্যয়টা বেশি হবে, সেক্ষেত্রে তোমার কি হবে? ঋণ বা ধার হবে। এটাকে মূলত আয় বা ব্যয়ের তিনটা পরিস্থিতি বলা হয়েছে। তো এই যে তোমার তিনটা বিষয় তোমাকে বোঝানো হলো, তাহলে এখান থেকে তুমি কি শিখবা? তাহলে অবশ্যই তোমার মান্থলি যে ইনকাম সেই অনুযায়ী তোমাকে ব্যয় করতে হবে, তাই না? এখন তুমি ধরো এমন হতে পারে, তুমি এখন তোমরা ধরো ক্লাস 9-এ আছো, তোমার বন্ধুদের অনেকের সাইকেল আছে, বাইসাইকেল যেটা, তো সেটা হচ্ছে তুমি তোমার বাবা মার কাছে আবদার করলা যে আমাকে একটা সাইকেল কিনে দিতে হবে। এটা ধরো তোমার একটা খরচ, কিন্তু তোমার অপ্রয়োজনীয় ব্যয় কোনটা হবে? ধরো তুমি এই মাসে একটা সাইকেল কিনলা, সামনের মাসে দেখলা তোমার আর একটা ফ্রেন্ড নতুন এক ধরনের সাইকেল কিনছে, তো সেটা দেখে তুমি যদি এখন আবদার করো যে আমাকে ওই ধরনের সাইকেল কিনে দিতে হবে, এরপরে প্রতি মাসেই তো তোমার কোনো না কোনো ফ্রেন্ড হয়তো সাইকেল কিনবে, তাহলে প্রতি মাসে তুমি যদি সাইকেল চেঞ্জ করো বা সাইকেল কিনো, সেটা কিন্তু তোমার অপ্রয়োজনীয় ব্যয় হবে। তো এই ধরনের যে অপ্রয়োজনীয় ব্যয়, সেটাকে তুমি রিডিউস করবা বা কমাবা। সেটা কি করবা? তোমার আয়ের সাথে সামঞ্জস্য রেখে তোমার খরচ করতে হবে, সেটা বুঝে শুনে করতে হবে, আর অপ্রয়োজনীয় ব্যয় করা যাবে না। তাহলে আয়ের তিনটা পরিস্থিতি আমরা দেখলাম। এই সূত্রগুলা বা কোনটাকে কি বলা হচ্ছে, ইংলিশ টার্মগুলো তোমরা অবশ্যই খাতায় নোট করে রাখবা, প্লাস আমাদের লেকচার শিট দেওয়া হবে, সেখানে এগুলোর ডিটেলস দেওয়া থাকবে, তোমরা পড়ে নিবা।
আর যাদের মনে হচ্ছে যে জীবন জীবিকা আসলে অনেক ইজি, তোমাদের হচ্ছে ডেমো, তোমাদের ক্লাসের পর যে এক্সামটা দেওয়া হবে এক্সাম দিতে পারো, বা আমাদের ডেমো এক্সামও দেওয়া আছে। যারা ওভারঅল যারা স্টুডেন্ট আছো, তাহলে ওই এক্সাম গুলা নিজে নিজে আগে পরীক্ষা দিবা, দেখবা যে তোমার আসলে কি অবস্থা, যে আসলে এই সাবজেক্টটা সম্পর্কে তোমার ধারণা কতটুকু, বা এই সাবজেক্টটা সম্পর্কে এতদিন যা জেনে আসছো তুমি কতটা কি জানতে পারছো আসলে এই বিষয়টা সম্পর্কে। আচ্ছা, এরপরে আমাদের আছে হচ্ছে নিয়মিত ব্যয়। আচ্ছা, এরপর তোমাদের হচ্ছে এই যে আমরা প্রতিনিয়ত যে একটা খরচ নিয়ে আলোচনা করলাম, আমাদের পরিবারের আয় ব্যয়, তো নিয়মিত বলতে কি আমরা বুঝাই, প্রতিনিয়ত আমাদের যে ব্যয়টা হয়, রেগুলারলি ব্যয়টা হয়, সেটার ক্ষেত্রে কি খাদ্যদ্রব্য আছে, মুদিপণ্য আছে। অবশ্যই তুমি প্রতিদিন খাও, বিষয়টা তো এমন না যে আজকে বেশি খেয়ে ফেলছি কালকে খাবো না। সর্বোচ্চ তুমি যদি দুপুরে বেশি খাও, হয়তো বিকাল সন্ধ্যা বা রাতে তোমার খিদা লাগবে না, কিন্তু পুনরায় সকালে কিন্তু তোমার আবার খিদা লাগবে, সো তোমাকে খেতেই হবে। তাহলে এই খাদ্যদ্রব্যের জন্য তোমার যে ব্যয়টা, এটা তোমাকে প্রতিনিয়ত করতে হবে। এরপরে তোমার শিশুদের যে খাদ্য পরিবহন আমাকে প্রতিদিন যাতায়াত করতে হবে, সেই পরিবহন খরচ আমাকে প্রতিদিন করতে হবে। বিদ্যালয় খরচ, বাসা ভাড়াটা অবশ্যই আমাকে কি মান্থলি দিতে হবে। বিষয়টা এমন না যে এই মাসে দিলে পরের মাসে লাগবে না, আমাদের প্রতি মাসে বাসা ভাড়া দিতে হবে। ইউটিলিটি বিল, বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেটও আমাদের প্রতি মাসে মাসে দিতে হয়। এরপর আমাদের জ্বালানি, চিকিৎসা খরচ, এগুলাকে আমাদের প্রতিনিয়ত খরচ করতে হয়। গ্যাস, পানি এগুলোর বিলও কিন্তু নিয়মিত আমাদের দিতে হয়। তাহলে যেই খরচগুলা আমরা মূলত প্রতিদিন করি, প্রতিনিয়ত করি বা মান্থলি, সহজ কথায় তোমার হচ্ছে একটা কন্টিনিউটি থাকে যে কাজটার মধ্যে, যেটা তোমার ব্রেক নাই, সেটাকে সাধারণত নিয়মিত ব্যয় বলা হয়। তাহলে এইটা গেল নিয়মিত ব্যয়। এরপর নিয়মিত ব্যয় গেলে অবশ্যই মাথায় আসতে পারে তাহলে অনিয়মিত ব্যয়টা কি। আচ্ছা, তাহলে অনিয়মিত ব্যয় সম্পর্কে আমরা জানি, সেটা হচ্ছে তোমার নিয়মিত প্রতিনিয়ত যেই ব্যয়টা করি সেটা তো নিয়মিত, তাহলে অনিয়মিত ব্যয় কোনটা। অনিয়মিত ব্যয়ের ক্ষেত্রে এখানে কি দেওয়া আছে, বাড়ি বা পরিবারের জিনিসপত্র রক্ষণাবেক্ষণ। এখন ধরো তুমি যেই বাড়িতে থাকো, তোমার বাসায় খাট আছে, পড়ার টেবিল আছে, এটা কি তুমি প্রতি মাসে মাসে চেঞ্জ করো? অবশ্যই না। এটা তুমি হতে পারে যে কোনো একটা পড়ার টেবিল বা খাট অনেক বছর চলে গেল, সেটা তুমি 2-3 বছর বা অনেক মাস পর, এটা এক একজনের পরিবারে এক এক জিনিস অনুযায়ী চেঞ্জ হয়, কিন্তু এটা কি তোমার প্রতিনিয়ত চেঞ্জ হয় না। তাহলে এই জিনিসটা আমাদের অনিয়মিত। বাইরে বেড়াতে যাওয়া যদি তুমি চিন্তা করো, তুমি প্রতিদিন কিন্তু বাইরে ঘুরতে যাও না। তোমার হচ্ছে সাধারণত কি শুক্র শনিবার আমরা ছুটির দিনে হয়তো বাইরে ঘুরতে যাই, বা ঈদে ঘুরতে যাই, বা পূজার যে ছুটি থাকে, তো ওই ছুটির দিনগুলোতে অবশ্যই বাইরে গেলে কি আমাদের কিছু খরচ থাকবে, বাইরে খাওয়া দাওয়া, ঘোরাফেরা, যাতায়াত। তাহলে এই খরচগুলো কি আমাদের কি অকেশনালি হচ্ছে না? এই অকেশনালি যে খাওয়া দাওয়া এগুলো হচ্ছে, তাহলে এটা হচ্ছে তোমার কি অনিয়মিত ব্যয়, যেটা তোমার প্রতিদিন অথবা প্রতি মাসে মাসে করতে হয় না। এরপরে তোমার বাইরে গেলে বাইরের যে খাওয়া সেটা বুঝাইছে। এরপরে অন্যান্য বিনোদন, বিনোদনের ক্ষেত্রে হতে পারে ধরো তোমার খুব ক্লোজ কোনো ফ্রেন্ডের বার্থডে পার্টি হতে পারে, অথবা তোমার পরিবারের বা কোনো আত্মীয় স্বজনের বিয়ের অনুষ্ঠান হতে পারে। এই যে জিনিসগুলা, এই জিনিসগুলোর ক্ষেত্রে কি এইটা কি প্রতিদিন হবে না, আর প্রতিদিন অবশ্যই তোমার প্রতিদিন যদি ফ্রেন্ডের বার্থডেতে দাওয়াত দেয় সেখানে তুমি যাবাও না। তাহলে এই যে ব্যয়গুলা, এটা কি অনিয়মিত ব্যয়। আচ্ছা, এরপরে চিকিৎসার ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, আমরা সঞ্চয় এখানে একটা গুরুত্বপূর্ণ ইয়ে আছে, যে আমাদের পরিবারে হুট করে ধরো কেউ একজন অসুস্থ হয়ে গেল। আমরা যদি এই যে কিছুদিন আগের কোভিড-19 নিয়ে চিন্তা করি, আমাদের কিছুদিন আগে একটা মহামারী গেল, তো আমরা কেউ তো এটা জানতাম না যে এটা হবে। মাঝখানে এমন একটা পরিস্থিতি ছিল যে সবাই খুব সচেতন। তো এই যে এই আনএক্সপেক্টেড যে ঘটনাগুলা, শুধু কোভিড-19 মহামারীর ক্ষেত্রে না, হুট করে কোনো একজন বাসার মানুষ অসুস্থ হয়ে যেতে পারে। আর এমন আনসার্টেন আসলে বর্তমানে বিষয়গুলো, শুধু যে বয়স্ক মানুষ অসুস্থ হবে ব্যাপারটা এমন না, যে কোনো বয়সের যে কেউ হুট করে অসুস্থ হয়ে গেল, বা
কোনো একজনের কঠিন কোনো রোগ হলো, টিউমার হতে পারে, ক্যান্সার হতে পারে, তো সেক্ষেত্রে তোমাদের হেলথ যে কস্ট সেটা থেকে অনেক বেশি টাকা খরচ করতে হবে। এখন এই যে অপারেশন নিশ্চয়ই প্রতি মাসে মাসে হবে না, তোমার একবার হবে। তাহলে এই যে আনএক্সপেক্টেড যে খরচগুলা, চিকিৎসার এই যে অনেকদিন পর পর যে খরচটা হয়, এটাও তোমার অনিয়মিত ব্যয় বলা হয়। এটাকে এই যে হুট করে যে ব্যাপারগুলো হয়, এটা অনিয়মিত ব্যয় থাকবে। এরপর বাড়ি নির্মাণ, জমি ক্রয় বলতে তুমি যদি ধরো টাকা জমায় আজকে একটা জমি কিনলা, তুমি কালকে কিন্তু আবার জমি কিনবা না, বা প্রতি মাসে মাসে জমি কিনবা না। হতে পারে অনেক দিন ধরে তুমি মোটামুটি একটা প্ল্যান করে টাকা জমাইছো যে তুমি জমি কিনতে চাও, সেই হিসাবে তুমি একটা জমি কিনবা। তারপর বাড়ি নির্মাণ করে ফেললে, একবার বাড়ি নির্মাণ করতেই যে খরচ, এরপরে কিন্তু আর খরচ, তারপরে বাড়ি নির্মাণের ক্ষেত্রে খরচ থাকবে না। তাহলে এই যে খরচগুলা, যেটা তোমার দীর্ঘদিন পর পর হয় বা মোটামুটি একটা নির্দিষ্ট সময় পর পর হয়, এই জিনিসগুলাকে বলা হয় হচ্ছে অনিয়মিত ব্যয়। এরপরে আমাদের লাস্ট টপিক, সেটা হচ্ছে সঞ্চয়। অলরেডি সঞ্চয় নিয়ে আমরা কিছুটা আলোচনা করছি। সেটা হচ্ছে যে বইয়ের ভাষায় যদি দেখো যে আয়ের যে অংশ বর্তমানে বা ভবিষ্যতে ব্যয়ের জন্য রাখা হয়, সেটাকে সঞ্চয় বলে। তাহলে একটু আগে যে আমরা আনএক্সপেক্টেড সিচুয়েশনের কথা বললাম না, এই সিচুয়েশন গুলোর ক্ষেত্রে কিন্তু সঞ্চয় অনেক গুরুত্বপূর্ণ। হুট করে কেউ একজন অসুস্থ হয়ে গেলে বা অপারেশনের বিল ধরো 5-10 লাখ টাকা লাগবে, তুমি কিন্তু হুট করে চাইলেই 5-10 লাখ টাকা যে কেউ তোমাকে দিয়ে দিবে না। তাহলে তোমার অবশ্যই পরিবারে একটু একটু করে সঞ্চয় রাখা উচিত, যাতে এই আনসার্টেন ঘটনাগুলো তুমি যাতে ইজিলি হ্যান্ডেল করতে পারো। সঞ্চয়টা তোমার হচ্ছে, তাহলে তোমার সঞ্চয়টা করতে হবে, সঞ্চয়টা তুমি তখনই করতে পারবা যখন তুমি তোমার আয়ের সাথে ব্যয়টা সামঞ্জস্য করতে পারবা। একটু আগে আমরা যেমন বলছি যে তোমার মাসে 80,000 টাকা ইনকাম হচ্ছে, কিন্তু তুমি 90,000 টাকা খরচ করে ফেলছো, তাহলে সেটা যদি তুমি মেনটেন করতে চাও, তাহলে অবশ্যই তোমার বুঝে শুনে ব্যয়টা করতে হবে, তোমার প্রয়োজনীয় জিনিসগুলো ব্যয় করতে হবে, অপ্রয়োজনীয় ব্যয়গুলো তোমার কমাতে হবে। এভাবে তুমি সঞ্চয় করতে পারো। আর সঞ্চয় অবশ্যই যাদের ইনকাম থাকবে তারা সঞ্চয় করবে। সঞ্চয়টা মূলত নির্ভর করবে আয়ের পরিমাণ। এখন তোমার ধরো যাদের ইনকাম খুব কম, তারা কিন্তু মাসে 5 লাখ 5-10 হাজার টাকা ইনকাম করতে পারবে না। এখন 5-10 হাজার টাকা সঞ্চয় রাখতে পারবে না মানে এই না যে সে সঞ্চয় করবে, সেটা না। তুমি মাসে 10,000 টাকাও সঞ্চয় রাখতে পারো, 5,000ও রাখতে পারো, 2,000ও রাখতে পারো। তুমি চিন্তা করো, তুমি যদি 2,000 টাকা তোমার মনে হচ্ছে মাস হিসেবে অনেক কম, কিন্তু তুমি যদি বছর শেষে হিসাব করো, তাহলে কিন্তু বছর শেষে তোমার 24,000 টাকা সঞ্চয় হয়ে গেল। তাহলে অবশ্যই সঞ্চয়কে ছোট করে দেখার ইয়ে নাই যে আমি সঞ্চয় কম করছি। অবশ্যই তোমার ভবিষ্যতের কথা চিন্তা করে তোমার আয় অনুযায়ী অল্প অল্প করে সঞ্চয় করা উচিত। তাহলে অবশ্যই এটা ছিল তোমাদের হচ্ছে আজকের জন্য লাস্ট টপিক, সঞ্চয়। তাহলে আমরা হচ্ছে আজকে মোটামুটি আমাদের পারিবারিক আয় ব্যয়, কিভাবে এই আয় ব্যয়গুলো নির্ধারিত হয়, বা কিভাবে আমরা আয় করতে পারি, বা নিজের দক্ষতাগুলো কিভাবে বের করতে পারি, এগুলো সম্পর্কে একটা মোটামুটি ধারণা পাইছি। তোমাদের লেকচার শিট দিয়ে দেওয়া হলে অবশ্যই তোমরা ভালো করে একবার পড়ে নিবা, তাহলে এই বিষয়গুলো সম্পর্কে অনেক ক্লিয়ার হয়ে যাবা। আর ক্লাসে যে ছোট ছোট বিষয়গুলো পড়ানো হয়, এটা চেষ্টা করবা খাতায় নোট করার। বিষয়টা এমন না যে আমি ফোনে ক্লাস দেখছি, ফোনের দিকেই তাকায় আছি। ফোনটা বা ল্যাপটপ কম্পিউটার যে যেভাবে দেখো, খাতায় টুকটুক করে নোট করবা, তাহলে তোমাদের পড়ার জন্য আরো বেশি তোমাদের ভালো হবে। তো আশা করি তোমরা ক্লাসটা বুঝছো। এছাড়া যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো, অথবা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদের গ্রুপে পোস্ট করতে পারো। আজকের জন্য এতটুকুই, নেক্সট ক্লাসে দেখা হবে। সো টাটা।